আসসালামু আলাইকুম। সাদিক স্যারের পেজ থেকে আমি জিএম জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারির জন্য ইংরেজি সাজেশনমূলক ফ্রি কম্বাইন্ড ক্লাস। এই ক্লাস করলে আপনি যে কোনো পরীক্ষায় অন্তত ইংরেজির কারেকশন থেকে যে কয়টাই প্রশ্ন আসুক না কেন, একটি দুইটি যে কয়টাই প্রশ্ন আসুক না কেন, আপনি নিঃসন্দেহে এখান থেকে কমন পাবেন এবং নির্ভুলভাবে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা প্রত্যেকটা প্রশ্ন কি কারণে ভুল এবং কোনটা কি জন্য সঠিক উত্তর সেটার একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ শিখবো ইনশাআল্লাহ। তো শুরুতে রিকোয়েস্ট করব যে আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্টসে একটু জানান এবং এই ভিডিওটি একটু শেয়ার করে কৃতজ্ঞতা স্বীকার করবেন। শুরুতে একটু রিকোয়েস্ট করব যে আমার একটা পেজ আছে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, ক্যারিয়ার হেল্পলাইন বিডি ফেসবুক পেজে যে সার্চ দিবেন, যে এই পেজে আপনারা যুক্ত থাকবেন। এখানে প্রতিদিন নিয়মিত বিভিন্ন বিষয়ে আপডেট তথ্য এবং ফ্রি ক্লাস নেওয়া হয়, যেটা আপনার চাকরি পরীক্ষায় সহায়তা করবে ইনশাআল্লাহ। আর সাদিক স্যারের আমাদের ১৯তম নিবন্ধনের বইটি সারা বাংলাদেশে বেশ চলছে, আপনারা কুরিয়ারের মাধ্যমে বইটি নিতে পারেন। তো শুরুতে আমাদের যে প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, ২ নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা দিতে থাকুন, তার মধ্যে আমি একটু দেখে নিই আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এই প্রশ্নটা বিসিএস সহ প্রাইমারি শিক্ষক নিবন্ধন অসংখ্য জায়গায় এই প্রশ্নটি এসেছে। তো আপনারা দ্রুত অ্যান্সার দিন যে কোনটা সঠিক অ্যান্সার হবে। আর আমি একটু নিচে চেক করে আসি যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। মাশাল্লাহ, আপনারা আমাকে আশা করি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন। সালাম দিয়েছেন মুস্তাক আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, টাঙ্গাইল থেকে। এখন এই ২ নম্বর প্রশ্নটির একটু অ্যান্সার দিন। এখান থেকে আপনি নিশ্চিত কমন পাবেন, যে কোনো পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন এখান থেকে। দুয়ের মুস্তাক আহমেদ দুয়ের ডি বলেছেন। তো অন্যরা যারা আছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর যারা ৫টা করে শেয়ার করবে তারা এই পিডিএফ নোটটি আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আমাদের প্রাইমারি এবং নিবন্ধনের জন্য যে সুপার সাজেশন একটা শীট বেরোবে আমাদের পরীক্ষার ডেট ঘোষণা হলে, ঠিক সেই সময় যে সাজেশনটা বেরোবে তারই এ, এখন সেই কপিটা নিয়ে কিন্তু আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে। সো শেষ সময়ের যে মেডিসিন সেটা এখনই আপনাদের এই ফ্রি ক্লাসে করা হচ্ছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পিডিএফ নোট যদি পেতে চান তাহলে শেয়ার দিয়ে ৫টা শেয়ার দিতে হবে এবং ক্যারিয়ার হেল্পলাইন বিডি এই পেজে যে আপনাকে মেসেজ করতে হবে। আমি মেসেজ করলে আমি আপনাদেরকে পিডিএফ নোটটি দিয়ে দেবো। এখন বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। এটা দেখলে মনে হয় সবগুলোই সঠিক, বাট সবগুলো সঠিক না, কোনো না কোনো জায়গায় ভুল থাকে, সেই জায়গাটা আমরা খুঁজে নিই। তো প্রথমে এটা আমরা দেখে নিই, এটা কিন্তু ডিগ্রি থেকে এসেছে। আমরা জানি ডিগ্রি ৩ ধরনের, আহ, মানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এটা সুপারলেটিভ ডিগ্রিরই একটা সেন্টেন্স। তো সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত সুপারলেটিভ ফর্মে থাকে। তো এখানে দেখেন সব জায়গায় লংগেস্ট আছে, লংগেস্ট আছে, লংগেস্ট আছে, এখানেও লংগেস্ট আছে। দেন সুপারলেটিভ ডিগ্রির আগে একটা দি বসে, দি বসে। যেমন হি ইজ দ্য হাইয়েস্ট স্কোরার, দেখি হাইয়েস্ট, দ্য হাইয়েস্ট হয় এরকম, দ্য গ্রেটেস্ট, এরকম দি বসে। তাহলে এখন এইটার ভিত্তিতে আমরা দেখি যে কোনোটার আগেই দি নাই, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, শুধুমাত্র এখানে আছে। সো এই জায়গা থেকেই কিন্তু আমরা এই একটা জিনিস দিয়েই আমরা কিন্তু খুঁজে বের করেছি এইটা সঠিক অ্যান্সার। অন্যগুলো আরো ভুল ছিল, যে পৃথিবীর যা কিছু একটা এবং একটি মাত্র নাম স্পেসিফিক বোঝায়, আর্টিকেল অনুযায়ী সেখানে দি বসে। যে নীল, উম, এটা নীল নদের কথা বলা হয়েছে, নীল এর আগে দি নাই, এই জন্য এটা কিন্তু ভুল। মিনিংটা একটু দেখি। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, অর্থাৎ নীল নদের কথা বলা হয়েছে। আফ্রিকার সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনারা সঠিকভাবে পেরেছেন। আচ্ছা, প্রতিদিন কি ক্লাস হয় স্যার? মুস্তাক আহমেদ, ক্যারিয়ার হেল্পলাইন বিডি মোটামুটি প্রতিদিন ক্লাস হয়, আর ক্লাস না হলেও আমি ভিডিও আপলোড করি, যেগুলো আপনাদের সাজেশন, আমি যে সুপার সাজেশন করছি প্রাইমারি এবং নিবন্ধনের জন্য, সেইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়। সো আপনারা কমন পাবেন নিশ্চিত। আহ, আসুন আমরা নেক্সট প্রশ্নে যাই। ২ নম্বর প্রশ্ন, ৩ নম্বর প্রশ্নের উত্তর দিন। কোনটা সঠিক হবে দ্রুত অ্যান্সার দেবেন।
3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেবেন। কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনারা দ্রুত অ্যান্সার দেবেন। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এটাই হবে। তো দেখেন এখানে এ নম্বরে আছে হি ওয়াজ টু ক্লেভার নট টু মিস দ্য পয়েন্ট। হি ওয়াজ সো ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, হি ইজ ক্লেভার টু গ্রাস্প দ্য পয়েন্ট। এখানে আপনাদের একটু ক্লু দিয়ে রাখি, এইটা দেখেন আমাদের যে টু ডট ডট টু ডট ডট টু, এই যে স্ট্রাকচার ফলো করে কিন্তু এটা হয়েছে। যেমন আমরা দেখেছি হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তো এই মাঝখানে কি হবে সেইটা ফলো করে যেটা হবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। দেখি 3 নম্বর কে কে অ্যান্সার দিয়েছেন। এস কে দাস সি দিয়েছেন। প্রপার নাউনের পূর্বে দিবসে, থ্যাংক ইউ ভেরি মাচ মাহে। আচ্ছা, আপনাদের লাইভে আজ নতুন আমি, থ্যাংক ইউ মুস্তাক আহমেদ, থ্যাংক ইউ যারা নতুন আজকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন। এটা কিন্তু সুপার সাজেশনমূলক ক্লাস হচ্ছে। তাহলে আমাদের টু ডট ডট টু, দেখেন এখানে এখানে টু ডট ডট টু আছে, এখানে সো ডট ডট টু আছে। সো ডট ডট টু হয় কিন্তু এখানে এই হবে না কেন আমি সেটা বলছি। আর এখানে টু ডট ডট টু আছে, এখানে এইভাবে নাই, সো এটা হচ্ছে না। এখন দেখি এটাও সো আছে, সো এটা হচ্ছে না। নেগেটিভ বাক্যে সাধারণত সো দিয়ে শুরু হয়। দেখেন হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই চালাক যে পয়েন্টটা ধরতে মিস করেনি। হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। আর এইখানে এই বাক্যটা ভুল, কারণ নটটা এই টুর ভেতরে বসবে না। যদি নটটা বসানো লাগতো তাহলে ওয়াজের পরে নট বসানো যেত। হি ওয়াজ নট টু ক্লেভার এরকম হতে পারতো, কিন্তু নটটা ওর ভেতরে দেওয়ার কারণে এটা হলো না। তো সঠিক অ্যান্সার হবে সি নম্বর। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটা 10ম বিসিএস এ এসেছে। দ্য গার্ল ব্রাস্ট আউট টিয়ার্স, দ্য গার্লস burst into tears, the girls burst with tears, the girls bursted out tears। এখানে আপনাদেরকে বলে রাখি, এই যে এটা বললে তো আবার সঠিক অ্যান্সার হয়ে যাবে। মেয়েটি কান্নায় ভেঙে পড়লো, মেয়েটি কান্নায় ভেঙে পড়েছিল, মেয়েটি কান্নায় ভেঙে পড়েছিল। এটা কোনটা সঠিক অ্যান্সার হবে? 4 নম্বরটা দ্রুত অ্যান্সার দিবেন। 4 নম্বরটা দ্রুত অ্যান্সার দিবেন। ইতিমধ্যে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলি, এটা কিন্তু আমাদের পরীক্ষার সাজেশনমূলক যে শীট, সেইখান থেকে আপনাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে। যারা 5টা ভিডিও শেয়ার দিবেন, দিয়ে ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে মেসেজ করলে এটার পিডিএফ নোট পেয়ে যাবেন। দেখেন ব্রাস্ট ইন্টু মানে কান্নায়, BRUST, ব্রাস্ট ইন্টু মানে কান্নায় ভেঙে পড়া। ব্রাস্ট ইন্টু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। ব্রাস্ট ইন্টু মানে কান্নায় ভেঙে পড়া। সো এখানে ব্রাস্ট ইন্টু শুধুমাত্র বি নম্বরে আছে, আর সব জায়গায় ভুল করা আছে। সুতরাং সঠিক অ্যান্সার হবে ব্রাস্ট ইন্টু। দ্য গার্ল ব্রাস্ট ইন্টু টিয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন, মেয়েটি কান্নায় ভেঙে পড়লো বা পড়েছিল। এরপরে 5 নম্বর, এটা কিন্তু বিসিএস এর 2বার বিসিএস এর আসা প্রশ্ন এবং অন্যান্য পরীক্ষায় এসেছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই ইউ হ্যাভ ইউ হ্যাড ডান দিস। কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেন। আচ্ছা, মাহিনুর বলেছে স্যার আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই মাহিনুর, আপনার জন্য অবিরাম দোয়া, সবার জন্য অবিরাম দোয়া। মুস্তাক আহমেদ,
থ্যাংক ইউ। সবার জন্য দোয়া থাকবে। 5-এর বি বলেছেন মাহিনুর। যারা লাইভে সংযুক্ত হয়েছেন, এখন একটা সময়টা একদম অসময়ে আমি লাইভে এসেছি, বাট আমার ব্যস্ততার কারণে এই সময়টুকুই আমার জন্য আজকে সময় ছিল, তাই লাইভে চলে আসলাম। অনেকদিন আপনাদের সাথে আসা হয় না। আচ্ছা, আমরা যে কোনো প্রশ্ন যখন করি, যেমন তুমি কাজটি করেছো, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ইউ হ্যাভ ডান দ্য সাম, ইউ হ্যাভ ডান দ্য সাম, এ একটা সেন্টেন্স। দা সাম, তুমি অঙ্কটি বা যোগটি করেছো। এখন এইটাতে যদি আমি প্রশ্ন করতে চাই, তাহলে এই হ্যাবটাকে সামনে নিয়ে আসতে হবে। কি করতে হবে? হ্যাভ, এই হ্যাবটাকে সামনে নিয়ে আসতে হয়, তাই না? আমি যদি প্রশ্ন করি, তাহলে এটা কি কেমন হয়? হ্যাভ ইউ ডান দ্য সাম, তখন এখানে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হয়। তখন এখানে জিজ্ঞাসা চিহ্ন, হ্যাভ ইউ ডান দ্য সাম। এবার তুমি মানে কেন তুমি কাজটি করেছো যদি বলি, তাহলে এর আগে আরেকটা হয় বসিয়ে দেবো। কি করব? হয় হ্যাভ ইউ ডান দিস, হয় হ্যাভ ইউ ডান দ্য সাম, তুমি কেন যোগটি করেছো বা তুমি কেন অঙ্কটি করেছো। তাহলে দেখেন, আমরা যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করি, তখন অক্সিলারি ভার্বটি, এখানে যে হ্যাভ ছিল, হ্যাভ, এই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হয়। সাবজেক্টের আগে বসাতে হয়। তাহলে অক্সিলারি ভার্ব কোথায় বসবে? প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে গেলে জাস্ট সাবজেক্টের আগে বসবে। এবং আপনি যে ডব্লিউএইচ বা প্রশ্নবোধক ওয়ার্ডটা তারও আগে বসাতে হবে, তারও আগে বসাতে হবে। হয় হ্যাভ ইউ ডান দিস, হয় হ্যাভ ইউ ডান দ্য সাম, কেন তুমি এই অঙ্কটি করেছো। তাহলে এই স্ট্রাকচার ফলো করেছে কোনটা? এখানে দেখেন তো, অক্সিলারি ভার্ব পরে আছে, সো এটা ভুল। এখানে দেখেন তো, হয় ডিড ইউ হ্যাভ, দেখেন এখানে ডিড অক্সিলারি আছে, এখানেও আবার অক্সিলারি আছে। সো দুইটা একই সেন্টেন্সে দুইটা অক্সিলারি এইভাবে মানে সিম্পল সেন্টেন্সে হয় না, আপনার একাধিক সেন্টেন্স থাকলে হতে পারে। সেই জন্য বি নম্বরে ভুল। আর ডি নম্বর দেখেন, এখানে অক্সিলারি ভার্ব হ্যাড সাবজেক্টের পরে আছে, অথচ আমরা জানি ইন্ট্রোগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বটা সামনে বসাতে হয়। সেই হিসাবে এইটা কিন্তু সঠিক। হয় হ্যাভ ইউ ডান দিস, হয় হ্যাভ ইউ ডান দিস। আশা করি এটা বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে অনেকেই সংযুক্ত আছেন। মঞ্জু বলছেন অসাধারণ লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে মানে কারেকশন, সেন্টেন্স কারেকশনের ক্লাসটি কিন্তু অনেকের কাছে কঠিন লাগে। পরীক্ষার হলে যে আপনাদের আমি যখন প্রথমত পরীক্ষা দিতাম, তখন আমার কাছে মানে মানে কঠিন যদি কোনো কিছু লাগতো, তার মধ্যে এই একটা টপিকস, যে সবগুলো মনে হতো সঠিক, সবগুলো মনে হতো সঠিক। কিন্তু আমি যখন এইটা নিয়ে পড়াশোনা করলাম, ভালোভাবে প্র্যাকটিস করলাম, তখন দেখলাম না, এটা সহজ আছে, এটা সহজ আছে। যদি আপনি প্রত্যেকটা অ্যানালাইসিস বুঝতে পারেন যে কেন অন্যগুলো সঠিক, অন্যগুলো ভুল, কেন এটা সঠিক, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এইটা কিন্তু একবার পড়লে আপনার আর কখনো ভুল হবে না। এটা একবার পড়লে কিন্তু আর কখনো ভুল হবে না। সো আমি যে ফেসটা করেছি, আপনারাও আশা করি পরীক্ষার সময় এই ফেসটা করেন যে সবগুলো তো সঠিক মনে হচ্ছে। এবার 6 নম্বর প্রশ্নের উত্তর দিন। 6 নম্বর প্রশ্ন, এটা দেখেন বিসিএস এ প্রাইমারিতে আসা প্রশ্ন, বিসিএস এবং প্রাইমারিতে আসা প্রশ্ন 6 নম্বরটা। আহ 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দিন। কোনটা সঠিক অ্যান্সার হবে? ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে বলি যে ইংলিশের কারেকশন, অর্থাৎ কোন সেন্টেন্সটি সঠিক, এইটা দেখে সবারই মনে হয় যে সবগুলোই সঠিক, কিন্তু আহ, কেন অন্যগুলো ভুল, এইটা যদি আপনি বুঝে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। আচ্ছা, আমরা দেখবেন যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইজ, এভরি এগুলো থাকে, তাহলে তার পরের অংশ, পরের যে ভার্ব, যে নাউনটা থাকে সেটা হচ্ছে প্লুরাল হয় এবং ভার্বটি সিঙ্গুলার হয়। এখন সেই হিসাবে এইটাকে অ্যান্সার করতে হবে, দেখেন সেই হিসেবে যদি আমরা এটাকে অ্যান্সার করি, এখানে মিনিংটা যদি আমরা করি যে
তিনজন বালকের প্রত্যেকেই গিফট পেয়েছিল, এটা পাস্ট টেন্স। তাহলে ইচ অফ দ্য থ্রি বয়েজ, ইচ অফ দ্য থ্রি বয়েজ, ইচ অফ দ্য থ্রি বয়েজ গোট এ প্রাইজ, এটাই হবে সঠিক অ্যান্সার। ইচ অফ দ্য থ্রি বয়েজ, এই যে ইচ থাকার কারণে এর পরবর্তী যে নাউনটা আছে এটা বয়েজ হয়ে গেছে, বয়েজ, বয়েজেস হয়ে গেছে। আর ইচ অফ দা, আর এই ধরনের প্রত্যেকটা মানে তিনজন বালকের প্রত্যেকে বোঝাতে ইচ এইটাই ব্যবহার করতে হবে। এখানে অল, এখানে একবার আপনি অল ব্যবহার করবেন, আবার এখানে বয়েজ ব্যবহার করবেন, সো এটা ভুল। ঠিক আছে। আর এভরি, এটাও কিছুটা আংশিক কারেক্ট, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমাদেরকে বের করতে হবে। আর ইফ, এফ ইউ সাধারণত এখানে ব্যবহৃত হয় না, সেজন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ইচ অফ দ্য থ্রি বয়েজ গোট এ প্রাইজ, এটা হবে সঠিক অ্যান্সার। তো আসুন, প্রত্যেক মানে তিনজন বালকের প্রত্যেকেই প্রাইজটা পেয়েছিল। 7 নম্বর প্রশ্নের উত্তর দিন, এটাও বিসিএসে আসা প্রশ্ন, যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই যে অন দিয়ে শুরু হওয়া সেন্টেন্স, এটা পরীক্ষায় অসংখ্যবার আসে। কোনটা 7 নম্বরের সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দিন। 7 নম্বরে কোনটা সঠিক অ্যান্সার হবে? আমরা কিন্তু ব্যাখ্যা সহ জানছি, যার কারণে এটা আপনাদের আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে বলা হয়েছে, দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন। আচ্ছা, যদি বলা হয় আমার কলিগদের মধ্যে একজন, ওয়ান অফ মাই কলিগস, তাহলে এই যদি কোনো সেন্টেন্সের মানে হেড ওয়ার্ড অন থাকে, তাহলে তার পরবর্তী যে নাউন সেটা হবে প্লুরাল। এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর এটা হবে প্লুরাল, কারণ বন্ধুদের মধ্যে একজন। আর এর যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, এটা আবার সিঙ্গুলার হবে, কারণ এই এর হেড ওয়ার্ড হচ্ছে অন। প্রত্যেকটা সেন্টেন্সেই দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সো এইখান থেকে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এই পর্যন্ত ঠিক থাকলেও এর ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, ইজ হওয়ার কথা ছিল, সো এটা ভুল। পরেরটায় দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ড, এইখানে ভুল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, ওয়ান অফ মাই কলিগস হবে, এরকম হবে। তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এস না থাকার কারণে এটা ভুল। আর সি নম্বর দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, দেখেন এখানে ফ্রেন্ডসও ঠিক আছে, ইজও ঠিক আছে, যেহেতু হে ডট ওয়ান একজনকে বুঝিয়েছে, সুতরাং এখানে ইজ হবে। আর ডি নম্বরটা কেন ভুল? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস এস আছে, বাট এখানে এটা প্লুরাল দিয়েছে, এই জন্য এটা ভুল। তাহলে আমরা বুঝলাম যে 7 নম্বর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আইনজীবী, আমার বন্ধুদের মধ্যে একজন আইনজীবী। আশা করি এটা বুঝতে পেরেছেন। সাথে যারা অ্যান্সার দিয়েছেন, সিনথিয়া সুরভি, থ্যাংক ইউ ভেরি মাচ। মুস্তাক আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহমুদুল হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। সিদরাতুল জুই, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বরে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা মানে এটাও বিসিএস এ আসা প্রশ্ন। বিসিএস এ, লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, লেট আই অ্যান্ড ইউ বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস, লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস। এখন দেখেন, আমরা যখন লেট দিয়ে কোনো সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, লেটের পরে সাবজেক্টিভ ফর্ম বসে নাকি মানে অবজেক্টিভ ফর্ম বসে? আমরা বলি চলো সিনেমা দিকে আসি, লেট আস গো টু সিনেমা। লেট আস, এই যে লেট উই বলছি নাকি আস বলছি? লেট, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। লেটের পরে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করার সময় আমরা লেটের পরে কি বসাই? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন, লেট এরপরে কি বসাচ্ছি? অবজেক্টিভ ফর্ম, লেট আস, লেট আস, উই বলছি না কিন্তু। লেট আস গো টু সিনেমা, গো, লেট আস গো টু সিনেমা, আমি আর লিখলাম না, লেট আস গো টু সিনেমা হল। আচ্ছা, তাহলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে দেখেন এখানে হি আছে সাবজেক্টিভ ফর্ম, সো এটা ভুল। তারপরে বি নম্বরে দেখেন লেটের পরে আই আছে সাবজেক্টিভ ফর্ম, এটা ভুল। লেট এরপরে ইউ আছে, দেখেন ইউ তো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই, সুতরাং এইটা দেখে বোঝা যাচ্ছে না, সো এইটা দেখি, এটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, সো এটা ভুল।
এরপরে ডি নম্বর দেখি, লেটের পরে হিম আছে, অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্ম, আর ইউ সাবজেক্টিভও হতে পারে, অবজেক্টিভ হতে পারে। তো আমরা এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম, সো এটাও অবজেক্টিভ ফর্ম এ আছে বলেই ধরে নিচ্ছি। সো এটাই সঠিক অ্যান্সার। লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস। উইটনেস মানে প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী। আশা করি এটা কেন সঠিক অ্যান্সার হয়েছে বুঝতে পেরেছেন। এই প্রশ্নটাকে এক একটা বই এক এক রকম অনুসারে আলোচনা ভালোভাবে বুঝিয়ে দেন। এই প্রশ্নটাকে এক এক বই থেকে এক এক রকম অ্যান্সার ভালোভাবে বুঝিয়ে দেন। মুস্তাক আহমেদ, লেট হিম, এটা আশা করি এখন বুঝতে পেরেছেন কেন এইটা লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। লেটের পরে কেন লেটের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য কিন্তু সঠিক অ্যান্সার হবে লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস। ঠিক আছে, লেট হিম হবে এবং ইউ হবে। এখানে সাবজেক্টিভ ফর্মে যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এটা তো আবার বোঝেন, আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আই মি, উই আস, উই আস, ইউ, ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ একই, ইউ ইউ। তারপরে হি, হি, হিম, হি হিম। তো এই যে আমাদের লেট বা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে তারপরে যদি কোনো আহ, মানে ওটা সাবজেক্টিভ ফর্ম বসবে না, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, সেই জায়গা থেকে কিন্তু এটা ডি নম্বর সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার ৯ নম্বর প্রশ্ন, এটাও কিন্তু বিসিএস এর আসা প্রশ্ন, আরো অনেক জায়গায় এসেছে, বাট আমি জাস্ট একটা জায়গার কথা উল্লেখ করলাম। এইখানেও দেখেন, আবারও বলে রাখি, যে কোনো পরীক্ষায় মানে যদি ৪টা সেন্টেন্স দিয়ে বলে কোনটা সঠিক বা কোনটা ভুল, তখন মনে হয় সবগুলো সেন্টেন্স সঠিক। সবগুলো সেন্টেন্স মনে হয় সঠিক, কারণ খুব সামান্য অর্থগতভাবে তেমন কোনো পার্থক্য থাকে না বললেই চলে, যার কারণে আমরা খুঁজে বের করতে পারি না যে কোন বাক্যটা সঠিক। অনুরূপভাবে এখানেও দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা দশম বিসিএস এ আসা প্রশ্ন। কোনটা এইখানে যে টিপস খাটিয়ে আপনি এই প্রশ্নটির অ্যান্সার করবেন, রিলেটিভ প্রোনাউন কি জানতে হবে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা ভালো যারা যারা জানেন তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, এইগুলোই, মানে যেগুলো প্রশ্নবোধক ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, সেইগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য। তবে সেটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত কিন্তু হয় না। দেখেন এখানে সব জায়গায়, মোটামুটি সব জায়গায় এখানে দেখেন হুইচ ব্যবহৃত হয়েছে, এখানে হু ব্যবহৃত হয়েছে, এখানে হোম ব্যবহৃত হয়েছে, কিন্তু শেষে জিজ্ঞাসা চিহ্ন নাই। তার মানে এটা একটা রিলেটিভ প্রোনাউন এর সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ব্যবহৃত হয়েছে। আর রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে একত্রিত করা। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি হলে রিলেটিভ প্রোনাউন যদি ব্যক্তি হয়, ব্যক্তি হলে হু বসতে পারে অথবা দ্যাট বসতে পারে, হু বা দ্যাট বসতে পারে। আর যদি বস্তু হয়, বস্তু হয় টেবিল চেয়ার এগুলো যদি হয়, কলম এগুলো যদি হয়, তাহলে তার জন্য হুইচ হয়, হুইচ, হুইচ বসতে পারে এবং বা দ্যাটও বসতে পারে। তাহলে দ্যাট কিন্তু একটা গোলালো, যেমন সব তরকারিতে দ্যাট বসানো যায়, আহ সরি, সব তরকারিতে যেমন গোলালো বসানো যায়, দ্যাটও কিন্তু এই যে ব্যক্তি বা বস্তু সব জায়গায় বসানো যায়, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো ব্যক্তি যদি হয় হু বসবে রিলেটিভ প্রোনাউন, আর যদি বস্তু হয় হুইচ বসবে। এখন দেখি, দ্য ম্যান, লোকটি, কি বুঝিয়েছে, ব্যক্তি বুঝিয়েছে, সো এখানে দ্যাট হতে পারে। তো দেখি আমরা হু আছে কিনা। এখানে দেখেন দ্য ম্যান, হোম আছে, এই যে সাবজেক্টিভ ফর্ম, এটা এখানে অন্তত এই বাক্যে হবে না, অন্য জায়গায় হতে পারে। দেখেন দ্য ম্যান হু, এখানে হু আছে, সো এইটা হবে রিলেটিভ প্রোনাউন, এটা সঠিকভাবে ব্যবহার করছে। দ্য ম্যান এখানে ব্যক্তি, আমরা জানি হুইচ বসে বস্তুর ক্ষেত্রে, হুইচ ব্যবহার করেছে। সো এখন দেখেন এই হু এবং দ্যাট দুইটাই হতে পারে, কিন্তু আমরা জানি যে এমসিকিউ মানে হচ্ছে সবগুলো একই রকম থাকলেও এর মধ্যে সবচেয়ে বেস্টটা আমাদেরকে বেস্ট অ্যান্সারটা নিতে হয়। সো এই জন্য আমরা এইটাকে বেছে নেব। হু আছে ব্যক্তির ক্ষেত্রে, দ্য ম্যান লোকটি, হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, যে লোকটি এই কথা বলেছিল সে একটা বোকা। দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, এই যে যে লোকটি এই কথাটি বলেছিল সে একটা বোকা, এটার মিনিংটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা স্যার, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, হ্যাঁ। আচ্ছা নেক্সট,
আমরা পরবর্তী প্রশ্নে যাব, 10 নম্বর প্রশ্নে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর বলছে, এটাও বিসিএস এ আসা প্রশ্ন। হি ওয়াজ hanged for murder, he has been hanged for murder, he was hanged for murder, he had been hanged for murder। দেখেন সবগুলো কারেক্ট মনে হচ্ছে, সবগুলো একই রকম উত্তর মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনাদের এখানে একটু বলে দিই, দেখেন আপনারা উত্তর করতে পারেন কিনা। সেটা হলো, এই যে হ্যাং শব্দটি, হ্যাং কোথায় লেখা যায়, এখানে লিখি, HANG, হ্যাং। হ্যাং মানে হচ্ছে, আবার এটাও একই বানান, HANG, হ্যাং। একটা হচ্ছে আহ, কোনো কিছু ঝুলানো, ঝুলানো, ঝুলানো। আর আরেকটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। দুইটাই কিন্তু ঝুলানো, মানে কোনোটা দেয়ালে ঝুলানো, আবার কোনোটা ফাঁসিতে ঝুলানো। এখন এই যেটা মানে অলে ঝুলানো বা দড়িতে ঝুলানো, এইটার ক্ষেত্রে এর যে পাস্ট ফর্ম হবে হ্যাং এর, সেটা ইউ হবে, HUNG, হাং। আর এর পাস্ট পার্টিসিপল ফর্মও হাং হবে, HUNG, হাং। আর যেটা ফাঁসিতে ঝুলানো হয়, কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, HANG, হ্যাং। এইটার জন্য এর পাস্ট ফর্ম হবে HANGED। আর এর পাস্ট পার্টিসিপলও একই হবে, HANGED, হ্যাং। দেখেন, হ্যাং মানে ফাঁসিতে ঝুলানো, সেক্ষেত্রে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে হ্যাংড, ইডি যোগ হয়েছে। আর HANG, হ্যাং মানে ঝুলানো। ধরেন আপনার বাবার ছবিটা আপনি ওয়ালে ঝুলাই রাখবেন, টানিয়ে রাখবেন, তাহলে সেক্ষেত্রে হবে HUNG, হাং, HUNG, হাং, হাং। তাহলে হ্যাং, হাং, হাং। আর হ্যাং, হ্যাংড, হ্যাং। আমার উচ্চারণে প্রোনাউন্সিয়েশন এটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই, আমি অনেক ভুল উচ্চারণ করি, বাংলাদেশিরা অনেকেই করে, তাদের মধ্যেও আমি একজন। কিন্তু আমার ভুল উচ্চারণ নিয়ে কেউ এইটা নিয়ে হেডেক করেন না আপনারা। আমি এখানে প্রোনাউন্সিয়েশনে আমি ক্লাস নিতে এসেছিনি, আমি এসেছি মূলত আপনারা কোনটা সঠিক কোনটা ভুল এটা খুঁজে বের করার জন্য। সো এইটা অন্তত পরীক্ষায় পারলে হবে। তাহলে দেখেন এখানে বলেছে ফর মার্ডার, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? মানে হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে কোনটা হবে? এই যে হ্যাংড, এই, তাহলে দেখেন এখানে ইউ আছে, সো এটা ভুল। ইউ থাকলে কি হবে? মানে ঝুলানো বুঝাবে, যে বাবার ছবি টানানোকে বুঝাবে। এখানেও দেখেন ইউ আছে, মার্ডার, সো ইউ তো হবেই না। সো এখানে দেখেন এ আছে, সুতরাং এইটা সঠিক অ্যান্সার। এখানেও দেখেন ইউ আছে, সো এটাও ভুল। শুধুমাত্র এই টিক্সটা ফলো করে আপনি সহজেই উত্তর দিতে পারলেন যে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে মার্ডারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে মার্ডারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। 10 নম্বরটা অলরেডি 11 নম্বরও উত্তর করে দিয়েছেন অনেকেই। না, হ্যাঁ। আচ্ছা, এই যে ঝুলানো, ঝুলানো এটা কখন, আপনি যদি কখনো কোনো জিনিস ঝুলান, ধরেন এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, তাহলে এখানে যদি একটা দড়ি টানান, তাহলে এইটা, এই যে দড়িটা এরকম হয়, তাই না? এবার যদি এখানে একটা কাপড় নেড়ে দেন এইটার উপরে, এই যে দড়িতে যদি কোনো একটা কাপড় নেড়ে দেন, তাহলে এইটা কিন্তু অনেকটা ইউ আকৃতি, ইউ শেপ ধারণ করে, যদি অনেক ভারী হয়, তাই না? তাহলে মনে রাখবেন, ঝুলানো মানে ইউ। ঝুলানো মানে কি? মানে কোনো কাপড় ঝুলানো বা অন্য কোনো কিছু টানানো, সেক্ষেত্রে ইউ হবে। আর মার্ডারের জন্য এ হবে। এটা একটু এইভাবে মনে রাখবেন, তাহলে আপনাদের মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই। আমি এইভাবে মনে রাখি, ঝুলানো মানে এরকম ইউ শেপ ধারণ করে, তাই ঝুলানো মানে ওইটা। আর মৃত্যুদণ্ড তো স্পেশাল কেস, সো তার জন্য অন্যটা হবে। 11 নম্বর প্রশ্নের উত্তর দিন, এটাও কিন্তু অনেক জায়গায় এসেছে। বলছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, অন টাইম, উইথ টাইম, টু টাইম। দেখেন, সঠিক সময়ে আসা বোঝাতে, সঠিক সময়ে আসা বোঝাতে, সঠিক সময়ে, সঠিক সময়ে কোনো কিছু যদি আসে বা যায়, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, এইটা সেই জায়গা থেকে আসে। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, মানে ট্রেনটি সঠিক সময়ে এসেছে।
বা ট্রেনটি সঠিক সময়ে ছেড়েছে, তাহলে এইখানে সঠিক সময়ে কি বসে? সঠিক সময়ে মুস্তাক আহমেদ সঠিক অ্যান্সার দিয়েছেন। মুস্তাক আহমেদ বলেছেন অন। অ্যাটম টু মার্ডারের জন্য এ হবে। মাহমুদুল হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটম টু মার্ডারের জন্য এ হবে, খুব ভালো বলেছেন। সঠিক সময়ে হবে অন টাইম। সঠিক সময় কি হবে? অন টাইম। সঠিক সময় কি হবে? অন টাইম। এটা একটু মনে রাখবেন। তাহলে দেখেন ট্রেনটি সঠিক সময়ে ছেড়েছে, তাহলে এই যে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, এইটা শুধু অন আছে আর অন্য যা সবগুলো ভুল আছে। মনে রাখবেন সঠিক সময়ের জন্য অন টাইম এটা ব্যবহৃত হবে। এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার দেবেন, আর 5টা শেয়ার দিয়ে ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে যদি মেসেজ করেন এটার পিডিএফ নোট পেয়ে যাবেন। 5টা শেয়ার দিয়ে যদি ক্যারিয়ার হেল্পলাইন বিডিতে ফলো দিয়ে মেসেজ করেন আর এটার পিডিএফ নোট পেয়ে যাবেন। নেক্সট আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্ন, অনেক জায়গায় এসেছে, বলছে কোনটা সঠিক? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস, দিস ইজ এ ভেরি ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। দেখেন এখানে আপনারা এই উত্তরটা করার সময় মূলত বেশি ফোকাস করবেন আর্টিকেলের উপর। আর্টিকেলের একটা ক্লাস আমি নিয়েছিলাম, যারা দেখেননি এই পেজেই দেওয়া আছে, ওই পেজটি আপনারা একটু দেখে আসবেন, ওই ভিডিওটি। ওখানে কিন্তু আর্টিকেলের একদম যে ব্যতিক্রম সহ রেগুলার যে রুলস সুন্দরভাবে আলোচনা করা আছে, ওই ভিডিওটি দেখে নেবেন। সেইখান থেকে এখানে দেখেন আর্টিকেল থেকে তাহলে প্রশ্ন আসে, ভিন্ন আইটেমেও আসতে পারে। এখন ইউনিক, সব জায়গায় কি আছে? ইউনিক। এই যে ইউনিক, ইউনিক। আচ্ছা, ইউনিভার্সিটি, 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 ইউরোপিয়ান, আবার আমব্রেলা, আমব্রেলা। দেখেন এখানে ইউ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল সাধারণত কি নাই? ভাওয়েল সাধারণত এ নাই। এ ইউ আই ও ইউ, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে নর্মাল সেন্সে সেটা অ্যান বসে, আর্টিকেল অ্যান বসে। কিন্তু ইউ এর ব্যতিক্রম আছে, ইউ এর ব্যতিক্রম আছে যদি মানে আমাদের আর্টিকেলটা উচ্চারণের উপর ডিপেন্ড করে, এর প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে অ্যান না বসে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, অ্যান হলো না কিন্তু, এ ইউনিভার্সিটি। কিন্তু আমব্রেলা বানানে দেখেন, আমব্রেলা কি ইউ এর মতো ইউ উচ্চারণ হয়েছে? না, ইউ এর উচ্চারণ হয়েছে আম, আম। আর উচ্চারণ হয়েছে আমব্রেলা। তাই এই যে আমব্রেলার এখানে এই কারণে এটার আম উচ্চারণ হয়েছে, তাই এখানে অ্যানই বসবে। তাহলে এইটার উচ্চারণ ইউ ছিল, ইউ যদি ইউ এর মতন হয় তাহলে অ্যান না বসে এ বসবে, আর ইউ যদি ইউ এর বাদে অন্য উচ্চারণ হয় তাহলে অ্যান বসে। তাহলে দেখেন ইউনিক, ইউনিকের কিন্তু ইউ উচ্চারণ হয়েছে, ইউনিভার্সিটির যেমন ইউ উচ্চারণ হয়েছিল এখানেও সেম একই উচ্চারণ হয়েছে। তাহলে আমরা কি বসাবো? অ্যান না বসে এ বসাবো। সুতরাং বি হবে সঠিক অ্যান্সার। দিস ইজ এ ভেরি ইউনিক কেস, দিস ইজ এ সরি, দিস ইজ এ ইউনিক কেস। এটা একটা অদ্বিতীয় কেস, মানে এটা মানে এই কেসটা মানে অদ্বিতীয়, মানে এটার কোনো দ্বিতীয় নেই। এটা একমাত্র এরকম ঘটনা একটাই ঘটেছে, এরকম বোঝানো হয়েছে। যেমন মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে আল্লাহর কোনো দ্বিতীয় নেই, মানে একমাত্র ঘটনা। আর এই কেসটা এরকম একবারই ঘটেছে, মানে এই কেসটা আর কখনো দেখা যায়নি, মানে অন্যরকম একটা কেস, সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নের উত্তর দিন। এটা সঠিক অ্যান্সার কি হবে বলেন? বলেন। চুজ দ্য গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। বিসিএস এ আসা প্রশ্ন। হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, হি ইজ টু মাইজারলি। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু বিতর্ক আছে, আমরা এটা এই জন্য একটু স্কিপ করে যাই, এটার সংশোধন করে। এখানে 2টা সঠিক অ্যান্সার আছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন। হুইচ ইজ হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, ডক্টর টুক মাই পালস, ডক্টর এক্সামিন মাই পালস, ডক্টর স মাই পালস। মানে ডাক্তার আমার নাড়ি পরীক্ষা করেছিলেন, ডাক্তার আমার নাড়ি পরীক্ষা করেছিলেন। এখন পরীক্ষা করায় সেই হিসেবে এক্সামিন অনেকে চিন্তা করতে পারে, নারী দেখা ক্ষেত্রে সব অনেকে মনে করতে পারেন, কিন্তু নারী দেখার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী জিনিস ঘটে। সেই জায়গা থেকে উত্তরটা দিলেই সঠিক অ্যান্সার হয়ে যাবে।
দেখেন নারী দেখার ক্ষেত্রে আমরা দেখা ইংলিশ কি দেখি? দেখা ইংলিশ অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন সি মানে দেখা, লুক মানে দেখা, ওয়াচ মানে দেখা, তাই না? বা আরো থাকতে পারে। সাধারণত এই তিনটাই আমরা যারা কম ইংলিশ পারি তাদের জন্য এই তিনটা ওয়ার্ডই আমাদের দেখেছি, যে লুক মানে দেখা, সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, তাই না? কিন্তু ডাক্তার যে নাড়িটা দেখেন ওইটা দেখার ক্ষেত্রে ফিল হয় অথবা অন্য কিছু ব্যবহৃত হয়, ওইখানে সিও হবে না, লুকও হবে না, অসও হবে না। আমরা যখন টেলিভিশন দেখি বা ল্যাপটপ দেখি তখন কিন্তু অস হয়, তাই না? তাহলে এখানে ডাক্তার নাড়ি দেখার ক্ষেত্রে, যে নাড়ি দেখা বা পরীক্ষা করার ক্ষেত্রে সি স সিন, এই সি স এটা হবে না। এক্সামিন করা এটাও হবে না। ফাউন্ড মানে দেখা এটাও হবে না। তাহলে কি হতে পারে? দ্য ডক্টর টুক মাই পালস, মানে ডাক্তার আমার নাড়ি পরীক্ষা করেছিলেন, টুক মাই পালস হবে, অথবা ডক্টর ফেল্ট, এফ ই এল টি ফেল্ট, যেহেতু পাস্ট টেন্সে, মানে ডক্টর ফেল্ট মাই পালস, ডাক্তার আমার নাড়ি দেখেছিল, এই যে হাতের এখানে ধরে দেখে যে আমার পালস ঠিক আছে কিনা, এই জায়গা থেকে কিন্তু এইটা সঠিক অ্যান্সার হবে। সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। যারা নাম আমি পড়ে সময় নষ্ট করতে চাই না। নেক্সট আমরা 15 নম্বর প্রশ্নে আসি। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট অন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট অন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি, যদি কোনো কিছু পরিবর্তন হয়ে যায়, একদম চূড়ান্ত রূপে পরিবর্তন হয়ে যায়, তা দেখে চিনা না যায়, সেটার জন্য ফ্রম বসে। আর যদি দেখে চিনা যায় তার জন্য অফ বসে। হুম, দেখেন আমি আপনাদের এখানে একটা লাঠি দেখাচ্ছি, এই যে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিসের তৈরি। হ্যাঁ, সো এটা দেখে যদি আপনি বুঝতে পারেন যে এটা কিসের তৈরি, তার জন্য অফ বসবে। আর যদি আপনি দেখে না বুঝতে পারেন, ধরেন আর কি দেখাই, এই খাতাটা দেখে কি বুঝতে পারছেন এটা কিসের তৈরি? আপনারা মুখস্থ করেছেন যে হ্যাঁ এটা কাগজ কাঠ থেকে তৈরি, এই এই জন্য মুখস্থ, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটা ছোট বাচ্চাকে দেখলে কি বুঝতে পারবে যে এটা কিসের তৈরি? পারবে না। সো টেবিল চেয়ার যেগুলো কাঠের তৈরি এটা আমরা দেখলেই বুঝতে পারি, কিন্তু যেগুলো দেখে বোঝা যায় না সেগুলোর জন্য ফ্রম বসবে। আর যেগুলো দেখে বোঝা যায় সেটার জন্য অফ বসবে। তাহলে দেখেন, এখন এই যে কাগজ, কাগজ, সরি ভুল লিখে ফেললাম, আহ, কাগজ, এইটা দেখে বোঝা যাচ্ছে না, সুতরাং এটা হবে ফ্রম। আর যদি বোঝা যায়, যেমন কাঠ, কাঠ থেকে চেয়ার তৈরি, কাঠ বা চেয়ার, চেয়ার, এটা কাঠের চেয়ারের চিন্তা করেন, কাঠের চেয়ার এটা দেখে বুঝতে পারেন, তাহলে এটা অফ হবে। কাঠের চেয়ার এটা দেখলেই বুঝতে পারবেন যে কাঠের তৈরি, তাহলে যদি দেখে বোঝা যায় যে কিসের তৈরি তাহলে অফ। আর যদি দেখে বোঝা না যায় তাহলে ফ্রম। যেমন কাগজ দেখে বুঝতে পারবেন না যে এটা কিসের তৈরি, তাহলে এখানে পেপার, পেপার মানে কাগজ, এটা কি হবে? কাগজ দেখে বোঝা যাচ্ছে না, তাহলে এটা অফ হবে না, এটা ভুল। তারপরে দেখেন দ্য পেপার ইজ মেড ফ্রম উড, এইটা সঠিক হবে, মেড ফ্রম, এটা সঠিক অ্যান্সার হবে। দ্য পেপার ইজ মেড বাই হবে না, বাই আছে, অন আছে, এগুলো হবে না। তাহলে রূপান্তরটা যদি বোঝা যায়, যে কাঠের চেয়ার টেবিল বেঞ্চ এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা গাছের কাঠ থেকে তৈরি, কিন্তু যদি আপনি বুঝতে না পারেন যে এটা কিসের তৈরি, তাহলে মেড অফ হবে। 15 নম্বর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, দেখে বোঝা গেলে অফ, না বোঝা গেলে ফর্ম। থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাক আহমেদ, 5 শেয়ার ডান। জুই, জুই আপনাকে এটা পিডিএফ দিয়ে দেবো, সেজন্য আপনি ক্যারিয়ার হেল্পলাইন বিডি আমার পেজটিতে, ব্যক্তিগত আমার পেজটিতে যে মানে ফলো দেবেন এবং ওখানে মেসেজ করবেন যে আমি 5টা শেয়ার করেছিলাম, নোটটা দিন। নোটটা আপনাকে দিতে একটু দেরি হলেও পেয়ে যাবেন, মেসেজ দিয়ে রাখবেন। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এখানে বলেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স।
এই প্রশ্নটাও আসলে বিতর্কিত একটা প্রশ্ন। তারপরেও বইয়ে যে প্রশ্ন, অধিকাংশ বই যে প্রশ্নটা উত্তর দিয়েছে আমি সেটাই দিচ্ছি দেখেন। 10 কিলোমিটার যদি এটা অনেকগুলো দূরত্বের একককে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এখানে ইজ হলে সঠিক হতো, তাই এটা ভুল। ঠিক আছে। অল দ্য ইনফরমেশনস, এখানে অল দেখে প্লুরাল ভাবার দরকার নেই। এখানে অল দেখে প্লুরাল ভাবার দরকার নেই। এখানে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তা আনকাউন্টেবল নাউন কি গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আনকাউন্টেবল, তাই ইজ এটা সঠিক অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার। অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, সকল তথ্যই সঠিক। এখানে অল দেখে অনেকেই প্লুরাল মনে করবে এখানে আর বসাবো, কিন্তু না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই হচ্ছে আর আনকাউন্টেবল নাউন হচ্ছে ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সেজন্য সঠিক অ্যান্সার হবে ইজ। আর এখানে এভরি দিয়ে প্রতি, এভরি স্টুডেন্টস, এই এভরি থাকলে ইজ থাকলে তার ভার্ব হয় সিঙ্গুলার। সিঙ্গুলার এখানে ইজ হলে সঠিক হতো, তাই এটা ভুল। আর 2/3 অফ দ্য স্টুডেন্ট গেট ডিগ্রিজ, এটা অনেক বই এটা সঠিক দিয়েছে, আমার দৃষ্টিতে এটা সঠিক, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এইটা। এই জন্য বলছিলাম এটা একটু মানে তবে বেশিরভাগ বইয়ে অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট এটা সঠিক দিয়েছে, আপনারা এটাই দিয়েন। আচ্ছা, 5টা শেয়ার দিয়েছেন যারা, তাদেরকে আমি এই নোটটি দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে 17 নম্বর প্রশ্ন দেখেন। এটা শিক্ষক নিবন্ধনে এসেছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্ট, আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। আর সি নম্বরে আছে আই নো হোয়াট ডাজ হি ওয়েন্ট। দেখেন ওয়েন্ট হয়ে গেছে এটা। আই নো হোয়াট হি ওয়ান্টস। দেখেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে কোনটা সঠিক অ্যান্সার হবে। আপনাদেরকে বলে রাখি, যদি কখনো কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক হয় কিন্তু তার আগে কিন্তু আবার আই ওয়ান্ট আমি চাই বা আই নো আমি জানি এরকম অতিরিক্ত কিছু থাকে, তাহলে পরের যে জিজ্ঞাসা চিহ্ন সেটার অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্বটা হলেও সেটা কিন্তু অ্যাসার্টিভের মতো গঠনটা হবে। কিসের মতো হবে? অ্যাসার্টিভের মতো। অর্থাৎ কোনটা অ্যান্সার হবে আপনারা দিতে থাকুন আর আমরা একটু ব্যাখ্যা দেখি। যেহেতু এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট এটা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সঠিক, কিন্তু এর আগে আই নো আমি জানি থাকার কারণে, যদি এরকম আই নো বা কোনো অংশ যদি প্রথমে থাকে, তাহলে এই অংশটা পরের অংশটা কেমন হবে? অ্যাসার্টিভ টাইপের হবে। এই হোয়াট থাকবে, বাট এই ডাজটা হবে না। এখানে এই ডাজ হবে না, ডাজ হবে না। আই নো আমি জানি, হোয়াট ইউ ওয়ান্ট আমি জানি সে কি চায়, আমি জানি সে কি চায়। আই নো হোয়াট হি, আই নো আমি জানি হোয়াট হি ওয়ান্টস, এটা সঠিক অ্যান্সার হবে এটা। আচ্ছা, পরবর্তীতে একটা প্রশ্ন দেখেন। আমরা এই ইস নিয়ে এভরি নিয়ে কথা বলেছি। ইভ এবং এভরি এগুলো যদি থাকে বা এই জাতীয় ওয়ার্ড যদি থাকে, তাহলে এর পরবর্তী যে নাউনটা সেটা হয় প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কোনটা অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দিন। দেখেন সব জায়গায় ইস আছে, ইস, ইস। তাহলে আমি বলেছিলাম ইস, এই ধর ইস, এভরি, এই সমস্ত ওয়ার্ডের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেই নাউনটা হবে প্লুরাল, সেই নাউনটা হবে প্লুরাল। তাহলে দেখেন এটা ইস বয় আছে, এটা ভুল, এটা বয়েজ হলে ঠিক থাকতো। ইস বয় আছে, এটা ভুল, কারণ ইস বয়েজ এরকম হলে সঠিক হতো। তাহলে ইজ বয়েজ এখানেও আছে এখানেও আছে। এরপরে ইজ থাকার কারণে এই বয়েজ দেখে কিন্তু প্লুরাল হবে না, এই ইজ থাকার কারণে এর পরবর্তী যে ভার্বটা হবে সেটা আবার সিঙ্গুলার হবে, কারণ প্রত্যেক বালক একজনকে বোঝানো হচ্ছে, প্রত্যেক বালক সিঙ্গেল সিঙ্গেলকে বোঝানো হচ্ছে, সুতরাং তার পরের যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার। তাহলে এইটা দেখেন, এখানে তো তাহলে ভেজাল লেগে গেল। আসলে
এই যে হ্যাজ আছে, হ্যাজ, এটা আবার এখানেই সঠিক আছে। এই হ্যাজ তো এখানেও নাই, এখানে হ্যাভ আছে ভুল, এখানে হ্যাড আছে এটা ভুল। সো এটাই সঠিক অ্যান্সার দেন। আমার ভুল হতে পারে, এটা ইজ বয় ঠিক আছে। সো ইজ বয় হ্যাজ ডান, ইজ থাকলে, যে ইজ থাকলে এর পরবর্তী যে ভার্বটা হয় সেটা সিঙ্গুলার হবে, সেটা সিঙ্গুলার হবে। এজন্য এর সঠিক অ্যান্সার হবে 17 বি, 18 বি, 18 বি হবে। আসুন 19 নম্বর প্রশ্নের অ্যান্সার দিন। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। এখানেও কিন্তু আহ, খুব সহজেই বলতে পারবেন, এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটাই সাবজেক্ট, আর এই সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে অন। দেখেন এই ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, এই পর্যন্ত পুরো একটা এই সেন্টেন্সের সাবজেক্ট, আর এই সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে অন, আর অন দিয়ে একজনকে বোঝায়। সুতরাং অন দিয়ে মানে বলছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, মানে বিউটিফুল যে বালিকা আছে, সুন্দর যে মেয়েরা আছে, তাদের মধ্যে একজন এসেছে, হ্যাজ কাম, একজন এসেছে। তাহলে এই যে ওয়ান দিয়ে একজনকে বোঝানো হচ্ছে, তাহলে এর যে ভার্বটা গ্রহণ করবে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব দেখেন, এটা আর আছে, সুতরাং এটা ভুল। এটা হ্যাভ আছে, এটা ভুল, যদি হ্যাজ থাকতো সঠিক হতো। এখন হ্যাজ আছে দুইটাই, এইখানে আছে এবং এইখানে আছে। তাহলে আর কোথায় ভুল আছে আমরা সেটা খুঁজে বের করব। দেখেন অন অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আছে, এটা যদি এস থাকতো তাহলে এটা সঠিক হতো, এটা ভুল। মোস্ট বিউটিফুল গার্লস, আমরা এর আগে একটা সেন্টেন্স দেখেছিলাম না, ওয়ান অফ মাই ফ্রেন্ড নাকি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কোনটা হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ মাই কলিগস, আমার কলিগদের মধ্যে একজন। ঠিক আছে, ওয়ান অফ দ্য প্লেয়ার্স, খেলোয়াড়দের মধ্যে একজন। তাহলে ওয়ান থাকলে পরবর্তী যে নাউনটা হয় অফের পরে, সেটা কিন্তু প্লুরাল হয়। সো এইখানে দেখেন, এই যে অফের পরে যে নাউনটা হবে এটা প্লুরাল নাই, এই কারণে এটা ভুল। তাহলে সঠিক অ্যান্সার হবে এইটা, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, মানে সুন্দরী বালিকাদের মধ্যে একজন কি হয়েছে, হ্যাজ কাম, এসেছে, একজন এসেছে, একজন এসেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। ইজ বয়েজ হ্যাজ। সিনথিয়া ইসলাম আগেরটা সঠিক অ্যান্সার দিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। নেক্সট পরবর্তী প্রশ্নে যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটাও কিন্তু নিবন্ধনে আসা প্রশ্ন। বিসিএস এ আসা প্রশ্ন, বলছে ইউ হি অ্যান্ড আই অ্যাম গিলটি, ইউ হি অ্যান্ড আই আর গিলটি। তো এখানে দুইটা রুলস আছে, এটা আপনারা সবাই জানেন আশা করি। একটা রুলস হচ্ছে 221, একটা হচ্ছে 231, 231, আর একটা হচ্ছে 121। এই 121 বা 1 to 1, সরি 1 to 3, 1 to 3, 123 আর 231, এই রুলটা মানে হচ্ছে এই ওয়ানতে ফার্স্ট পার্সন, টুতে সেকেন্ড পার্সন, আর থ্রিতে থার্ড পার্সন, আর সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এখন কখন কোনটা হয়, কখন কোনটা হয়, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কখন হবে, আর সেকেন্ড পার্সন থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন কখন হবে? যখন দোষ স্বীকার করা হয়, দোষ, কোন একটা অকারেন্স করেছেন এবং পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, পুলিশ জিজ্ঞাসা করছে এর সাথে কে কে জড়িত, তখন এই যে দোষ স্বীকার, দোষ স্বীকারের ক্ষেত্রে এইটা হবে দোষ স্বীকার। পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, ধরেন চুরির অপরাধে আপনাকে ধরে নিয়ে গেছে, এই চুরি করেছেন কে কে, মনে করেন তিনজন মিলে, তিনজন মিলে পুলিশ আপনাকে ধরে নিয়েছে, আপনাকে দুই হাত বেঁধে এখন পানিশমেন্ট দিচ্ছে, আর আপনাকে জিজ্ঞাসা করছে বল এই কাজের সাথে কে কে জড়িত, কে কে দোষী তোরা। তখন আহ, আমরা সাধারণত অন্যের কথা আগে বলি, রহিম করিম ওরা ছিল এবং আমিও ছিলাম, বা ওরা আমাকে ডেকে নিয়ে গেছিল, এরকম বলি। কিন্তু না, এখানে ইংলিশ গ্রামারটা যে ভদ্রতা দেখিয়েছে, প্রথমে নিজের কথা বলতে হবে, আমি, তারপরে বলতে হবে আমার সামনে যে ছিল, মানে আহ, তুমি এবং সে, আমি তুমি এবং সে, এই নিজের দোষ স্বীকার করার কথা বললে আগে নিজের দোষটা স্বীকার করতে হবে, দোষ স্বীকার। তাহলে দোষ স্বীকারের ক্ষেত্রে
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এইভাবে সাজাতে হবে। দেখেন এই সেন্টেন্সে বলছে ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি, বলছে সে, আমি, তুমি এবং সে দোষী। তাহলে দেখেন এখানে আইটা আগে নেই, সো এটা ভুল। এখানেও ইউটা আগে আছে, এটা ভুল। এখানে আইটা আগে আছে, আমি, তুমি এবং সে হয় দোষী, সো এটাই সঠিক। এখানেও দেখেন ভুলভাল আছে, সো এটাও ভুল। আর 231 কখন হবে? এমনি ইন জেনারেল সেন্সে যদি অনেকগুলো প্রোনাউন থাকে সেক্ষেত্রে 231 হবে। 231 হবে তুমি, আমি, তুমি, সে এবং আমি বিয়েতে যাব। সো দোষ স্বীকার করার ক্ষেত্রে মনে রাখবেন আগে নিজের দোষটা স্বীকার করতে হয়, এই জন্য 123 হয়। নিজের দোষ দোষ করলে আগে নিজের দোষটা স্বীকার করতে হয়, সেজন্য এটা হবে তাহলে সি নম্বর সঠিক অ্যান্সার। এরপরে দেখেন 21 নম্বরে বলছে উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক। এইটা দুইটা অ্যান্সার আছে, দুইটা অ্যান্সারই সঠিক। উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক। আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম। হেল্প, এই যে হেল্প যদি ভার্ব থাকে, হেল্প ভার্ব যদি থাকে তাহলে পরবর্তী একই সেন্টেন্সে যদি আরেকটা ভার্ব নেয় তাহলে টু প্লাস ভার্ব হতে পারে অথবা শুধু ভার্ব হতে পারে, টু প্লাস ভার্ব ওয়ান হতে পারে অথবা শুধুই ভার্ব ওয়ান হতে পারে, তাই দুইটাই কারেক্ট। এটা টু ফিনিশ হতে পারে এবং শুধু ফিনিশ হতে পারে, দুইটাই কারেক্ট। এখন দুইটা থাকলে কোনটা দেবেন? আমার পরামর্শ হচ্ছে টু ফিনিশ দেবেন, এটাই দিয়ে দেবেন। উই হেল্পড হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম, আমরা তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। নেক্সট প্রশ্নে যাই। এটা হচ্ছে একটা চেঞ্জিং সেন্টেন্স থেকে এসেছে। বলছে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। মেট্রো রেল হলো বাংলাদেশের একটি বড় অর্জন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আচ্ছা, এইটা হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ করতে হলে ওয়ান অফ দা যদি থাকে, ওয়ান অফ দা যদি থাকে, ওয়ান অফ দা যদি থাকে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা যদি থাকে তাহলে ভেরি ফিউ আসে। ওয়ান অফ দার জন্য কি আসে? ভেরি ফিউ আসে। ওয়ান অফ দার সাথে কি আসে? ভেরি ফিউ। আর কোথাও ভেরি ফিউ নাই, আর কোথাও ভেরি ফিউ নাই, সুতরাং এটাই সঠিক অ্যান্সার। মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। মেট্রো রেল হলো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, মানে বড় অর্জনগুলোর মধ্যে অন্যতম। তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ, আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। সো 22 নম্বর আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি সঠিক? বলছে হি ডিয়ার্স গো দেয়ার, সে সেখানে যাওয়ার সাহস দেখিয়েছিল। এখানে তিনটি বাক্যই সঠিক হবে। এই এই প্রশ্নটা একটু ঝামেলা ছিল। হ্যাঁ, ওরা হয়তো জানতে চেয়েছিল কোন বাক্যটি ভুল, কিন্তু এখানে জানতে চাইছে কোন বাক্যটি শুদ্ধ, সুতরাং এটা নিয়ে আমি বিতর্কিত প্রশ্ন নিয়ে অ্যান্সার করতে চাই না। আচ্ছা, এরপরে দেখেন কোন বাক্যটি শুদ্ধ। আচ্ছা, কাউকে কোথাও যেতে যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরবেড হয়। কাউকে কোথাও যেতে নিষেধ করা হতে কি বসে? ফরবেড বসে। কাউকে কোথাও যেতে নিষেধ করা হতে ফরবেড বসে। ফরবেড মানে নিষেধ করা। আই ফরবেড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। আই ফরবেড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম, এই জন্য এটা ভুল। নেক্সট, সরি, কোনটা শুদ্ধ? এই জন্য এটা এ নম্বর সঠিক। ঠিক আছে, এ নম্বর সঠিক হবে। 25 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটাও একটা ঝামেলার প্রশ্ন। কোন বাক্যটি সঠিক? কোন বাক্যটি সঠিক? দেখেন, আপনি যখন কাউকে কোনো নাম ধরে ডাকবেন তখন কল ব্যবহৃত হয়। কাউকে মিথ্যুক বলে ডাকলেও কল, সত্যবাদী বলে ডাকলেও কল। আনিস টোল্ড মি এ লায়ার, এটা টোল্ড মি হবে না, আনিস কল্ড মি এ লায়ার। আনিস কল্ড মি এ লায়ার, আনিস আমাকে মিথ্যাবাদী বলে ডেকেছিল,
বা পুট ইওর সাইন হেয়ার, এটা সাইন হবে না, এটা হবে সিগনেচার হেয়ার। সো এটা হবে না। আর এই দুইটা, আসাদ ইজ সিক, আসাদ অসুস্থ, হি কেম দিস মর্নিং, সে সকালে এসেছিল, এই বাক্যটিটা সঠিক। তো এই বাক্যটাও কিন্তু আমার দৃষ্টিতে সঠিক, আসাদ ইজ সিক, আসাদ অসুস্থ। সো অধিকাংশ বই এটা অ্যান্সার দিয়েছে, সো আপনারাও এটা দিয়েন। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন। উম, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটা প্রাইমারিতে আসা প্রশ্ন। আই হ্যাভ আর্জেন্ট পিস অফ বিজনেস। আই হ্যাভ এ আর্জেন্ট পিস অফ বিজনেস। একটা এখানে বলে রাখি, এখানে হচ্ছে পিস, এখানে হলো বিজনেস হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জন্য কোনো আনকাউন্টেবল নাউনের আগে, মানে যদি আপনি ওইটার কোনো অংশকে বোঝাতে চান, তাহলে পিস অফ এরকম বা সাম অফ এরকম ব্যবহার করতে হয়। তাহলে এখানে দেখেন, আই হ্যাভ আর্জেন্ট পিস অফ বিজনেস, আই হ্যাভ এ আর্জেন্ট। দেখেন এই আর্জেন্ট শব্দটা যদি থাকে, তাহলে যেহেতু ইউ আছে, তাহলে এখানে অ্যানটা ব্যবহার প্রয়োগ ভুল আছে। এই ইউ থাকলে অ্যান বসার কথা। তারপরে আই হ্যাভ এ পিস অফ আর্জেন্ট বিজনেস, আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস। এই যে আর্টিকেল, এটা ঠিক আছে। আর এই বিজনেসের আগে সাধারণত পিস অফ এগুলো ব্যবহৃত হয়। তাহলে এখানে আর্টিকেলগত ভুল, এখানে আর্টিকেল ব্যবহার করা হয়নি, এখানে ভুল ব্যবহার করা হয়েছে, এখানেও ভুল ব্যবহার করা হয়েছে। সুতরাং ডি নম্বর হবে সঠিক অ্যান্সার। আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস, আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস। আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি, এটা হবে আই হ্যাভ এ পিস অফ বিজনেস। আই হ্যাভ, এটা সঠিক অ্যান্সার হবে এ পিস। এ পিস এইখানে, এটা সঠিক অ্যান্সার হবে আই হ্যাভ এ পিস অফ আর্জেন্ট বিজনেস। আই হ্যাভ এ পিস অফ আর্জেন্ট বিজনেস। পিস, পিস এটা কনসোন্যান্ট, তাই এর আগে এ বসবে। আর যদি এইভাবে সাজানো হতো, তো এই আর্জেন্ট আসলে আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ, আর্জেন্ট পিস হয় না, এটা এইভাবেই হয় আই হ্যাভ এ পিস অফ আর্জেন্ট বিজনেস। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 27 নম্বরটা আসি। সোহেল ইজ টলার দ্যান আই। সোহেল, হি ইজ সিনিয়র দ্যান ইউ। সোহেল ইজ টলার দ্যান মি। শাহিদ ক্যান ডু এনিথিং হোয়াট হি লাইকস। এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়? রহিম আমার চেয়ে লম্বা, রহিম ইজ টলার দ্যান মি, এটা ভুল। রহিম ইজ টলার দ্যান আই। দুইজন ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি, তাই দুইটাই সাবজেক্ট হবে, দুইটাই সাবজেক্টিভ ফর্মে বসবে। দেখেন এখানে বলছে সোহেল, কি আছে? সোহেল, সোহেল একজন ব্যক্তি, সুতরাং সোহেল এটা সাবজেক্ট। আর সোহেল আমার চেয়ে লম্বা, আমার ক্ষেত্রে আমি, এটা, এইটা সাবজেক্টিভ, এটা সাবজেক্ট, আর এটা অবজেক্টে আছে, সুতরাং এটা ভুল। দুইটা সাবজেক্টে থাকতে হবে, আমি এবং সোহেল, আই অ্যান্ড সোহেল, এরকম হয় না? তাহলে এখানে সোহেল আছে, এখানে মি আছে, ভুল হবে। তাহলে এখানে দেখেন, সোহেল ইজ টলার দ্যান আই, দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, আইও সাবজেক্ট, সুতরাং এটা সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটাই সঠিক অ্যান্সার। আর বি নম্বর কেন ভুল? সিনিয়রের পরে প্রিপোজিশন দেন বসে না, টু বসে। হি ইজ সিনিয়র টু মি, হি হি ইজ সিনিয়র টু ইউ, সে তোমার চেয়ে সিনিয়র। হি ইজ সিনিয়র টু ইউ, সে তোমার চেয়ে সিনিয়র। আচ্ছা, নামাজের সময় হয়েছে, অনেকে নামাজে চলে গেছেন।
এই জন্য হয়তো লাইভে কম সংখ্যায় আছেন। আপনারা যদি বলেন আমি আমি লিভ নেই। নামাজে চলে গেছেন, জামাতে নামাজ পড়ার জন্য অনেকেই। তাহলে এটা কিন্তু সাবজেক্ট হবে। যাক, আমরা 30 নম্বর পর্যন্ত চলে যাই। এরপরে হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক। 28 নম্বর, নিচের কোন বাক্যটি সঠিক। আচ্ছা, এই অপশনগুলো একটু ভুল হয়েছে, আমরা পরের প্রশ্নে যাই। 29, 29 কোন বাক্যটি সঠিক। আই হ্যাং মাই শার্ট অন দ্য ওয়াল। The United States is are a powerful country. One must do his duty. Airports is a busy place. দ্রুত অ্যান্সার দেন। আচ্ছা, এই প্রশ্ন টাইপিং এ একটু ভুল হয়েছে। আমি আরেকটা অপশন এখানে দিচ্ছি। 29-এ আরেকটা অপশন আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আই স হিম প্লেইং ফুটবল। ই নম্বর, আই স হিম প্লেইং ফুটবল। আই স হিম প্লেইং ফুটবল। আই স হিম প্লেইং ফুটবল। দেখেন, এই যে আমরা একটু আগে দেখেছিলাম এই হ্যাং মানে ফাঁসিতে ঝুলানো, কিন্তু এখানে এরা বলছে দ্য হ্যাং মাই শার্ট অন দ্য ওয়াল, আমার শার্টটি দেয়ালে ঝুলানো হয়েছিল। এখানে ইউ হলে সঠিক ছিল, এটা ভুল। দ্য ইউনাইটেড স্টেটস, যদি এরকম ইউনাইটেড স্টেটস যদি এরকম না হয় তাহলে এটা সিঙ্গুলার, আমেরিকাকে বুঝিয়েছে, সো এটা আর বসিয়েছে, সো এটা ভুল। ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি। হিজ এই যে প্রোনাউনটা ব্যবহার করা ভুল হয়েছে। ওয়ান মাস্ট ওয়ান্স ডিউটি বা দেয়ার ডিউটি, এটা ওয়ান্স হবে, এর ওয়ানের প্রোনাউন ওয়ান্সই হবে। আর এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এটা অন্য একটা অপশন চলে এসেছে, এইটার পরিবর্তে আসলে এইটা হবে আই স হিম, আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। সো এইটা, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম, ই নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ই নম্বরটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের। আর আবারও বলছি, আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটির নাম হচ্ছে ক্যারিয়ার হেল্পলাইন বিডি। গতকাল মনিটাইজেশন পেয়েছি, সবাই এই পেজে একটু সাপোর্ট দেবেন। ক্যারিয়ার, CAR ক্যারিয়ার হেল্পলাইন, ক্যারিয়ার হেল্পলাইন, ক্যারিয়ার হেল্পলাইন বিডি, বিডি। এই পেজটাতে একটু লাইক বা ফলো দিবেন, এবং যারা 5টা শেয়ার করেছেন এখানে মেসেজ দিলে আমি আপনাদেরকে এই নোটটা দিয়ে দেবো। নিচের কোন বাক্যটি সঠিক। আচ্ছা, যদি পূর্ব থেকে কোনো কাজ বর্তমানেও পর্যন্ত চলমান আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। যেমন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে বর্তমানেও চলমান বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days এই বাক্যটি সঠিক। আই ডিড নট থিঙ্ক ইট ওয়াজ হার্ড। ডু ইউ নো হু। দেখেন, এখানে ডু ইউ নো একবার জিজ্ঞাসা করা হয়েছে, আবার এখানে এখানে অ্যামটা শেষে গেলে সঠিক হতো, তো এটা ভুল। দ্য গেম ডিউ, এই অপশনটা অন্য একটা প্রশ্নের অপশন চলে এসেছে, এই অপশনটা অন্য প্রশ্নের অপশন চলে এসেছে, যার কারণে এটা ভুল হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, এটাই হবে সঠিক অ্যান্সার। সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আজকে যে ক্লাসটি নিলাম, এর এখনো প্রায় 50টার উপরে এখানে, মানে 100টা, টোটাল 100টার মতো
কারেকশন আছে, এই কারেকশনগুলো আপনি সব পরীক্ষায় কমন পাবেন, সব পরীক্ষায় কমন পাবেন। সেটা বিসিএস বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, এই 100টি যদি আপনি সঠিকভাবে ব্যাখ্যা করে পড়তে পারেন, তাহলে এই টপিকস থেকে আপনি 100% যে কোনো পরীক্ষায় কমন পাবেন, এবং আর কখনোই এই প্রশ্ন ভুল হবে না ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত করলাম, এর দ্বিতীয় পর্ব নিয়ে অন্য আর একদিন আপনাদের সামনে আসবো। সবার জন্য শুভকামনা, দেখা হবে, আল্লাহ হাফেজ।